বিবেকানন্দ স্বাধীনতাটা শুরু হতে দেখেছিলেন। যুবকেরা বিবেকানন্দের অনুপ্রাণিত হয়েছিল। রবীন্দ্রনাথ কিন্তু যে দীর্ঘ জীবন আর কোনো স্বদেশ পর্যায়ে গান লেখেননি। আচ্ছা, এই 2 থেকে 4 বছর। বিবেকানন্দ রবীন্দ্রনাথের অনেক আগে পাশ্চাত্যে বিখ্যাত হয়েছিলেন। রবীন্দ্রনাথকে তখন কেউ ব্রাহ্ম সমাজের বাইরে চিনত না। কিন্তু বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথের পারস্পরিক শ্রদ্ধা, ভক্তি, টান ছিল। স্বামীজি খুব ভালো করে জানতেন যে শ্রীরামকৃষ্ণ তিনি ঈশ্বরের বুধ হয়ে থাকেন। তাকে রবীন্দ্রনাথের 6টি গান শুনিয়েছিলেন। আচ্ছা, এবং গান শুনে ঠাকুর বলেছিলেন যিনি লিখেছেন তার গভীর আধ্যাত্মিক বোধ আছে। বিবেকানন্দ প্রথম রবীন্দ্রনাথের গান ব্রাহ্ম সমাজের বাইরে গান। সাউথ সুবারবান স্কুলে প্রথম বিবেকানন্দের স্মরণ সভা হয় স্বামীজি চলে যাওয়ার পর কলকাতায়। সেই স্মরণ সভার সভাপতি রবীন্দ্রনাথ ভারতী পত্রিকায় বিবেকানন্দের অ্যাসেসমেন্ট করেছিলেন। ওর থেকে বড় অ্যাসেসমেন্ট নেই। আপনার কাছেই শোনা। অল্প দিন পূর্বে বাংলাদেশে যে মহাত্মার মৃত্যু হইয়াছে সেই বিবেকানন্দ পূর্ব ও পশ্চিমকে দক্ষিণে ও বামে রাখিয়া মাঝখানে দাঁড়াইতে পারিয়াছিলেন। ভারতবর্ষের ইতিহাসে পাশ্চাত্যকে অস্বীকার করিয়া সংকীর্ণ সংস্কারের মধ্যে ভারতবর্ষকে সীমাবদ্ধ করা তাহার জীবনের শিক্ষা নহে। গ্রহণ করিবার, সৃজন করিবার, মিলন করিবার অপূর্ব প্রতিভা তাহার ছিল। তিনি ভারতের সাধনাকে পশ্চিমে ও পশ্চিমের সাধনাকে ভারতে দিবার ও লইবার পথ রচনা করিতে গিয়ে নিজের জীবনকে উৎসর্গ করিয়েছে। কথ্য ভাষার কি জোর বিবেকানন্দ স্বামী আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে। রবীন্দ্রনাথ বিবেকানন্দের মতোই ইস্ট ওয়েস্টের মিলনে বিশ্বাস করেছে। রবীন্দ্রনাথ এবং বিবেকানন্দ দুজনেই অন্তর থেকে ভারতবর্ষের স্বাধীনতা চেয়েছেন। নমস্কার। স্মরণে, মননে, চিন্তায় ও চেতনায় স্বামী বিবেকানন্দ। এটা পবিত্র সুর বা ইভেন প্রাণারামের একান্ত নিজস্ব প্রচেষ্টায় এই পডকাস্টের শুরু, এবং বলতে নেই এখনো অবধি এই পডকাস্ট কিন্তু মোটামুটি যথেষ্ট পপুলার হিসেবেই বেশ জমে উঠেছে বলা যায়। বলাই বাহুল্য যে এই পডকাস্টে বাক্যালাপে আমার সঙ্গে রয়েছেন শ্রী তরুণ গোস্বামী, যার কোনো মানে নতুন করে পরিচয় দেওয়ার নিষ্প্রয়োজন আছে। তরুণবাবু, আপনাকে স্বাগত আমাদের এই চিরপরিচিত পডকাস্টে। আজকে আমি কিন্তু একটা খুব পরিচিত আলোচনায় আপনার মতামত জানতে চাইব। এটা নতুন কিছু না, সেটা হচ্ছে আর কিছুই না, সেটা হচ্ছে স্বামীজি এবং রবীন্দ্রনাথ দুজনেই যে যার নিজের মহিমায় সমহিমায় মানে উদ্ভাসিত বলা চলে, মানে পশ্চিমবঙ্গে কেন বাংলার একজন ভারতবর্ষের অন্যতম রত্ন। একজন 1861, আরেকজন 1863, 2 বছরের মাত্র ডিফারেন্স। কিন্তু চলে গেছিলেন একজন 1902, আরেকজন 1940। তো চলে যাওয়াটা বড় 1941। তো কিন্তু এদের দুজনের রিলেশন নিয়ে আমি কোনো কন্ট্রোভার্সিতে যাচ্ছি না, অনেক অনেক রকম মতামত করেছি, কেমন। কিন্তু আপনার অভিজ্ঞতায় বা আপনার পড়াশোনায়, আপনার এক্সপিরিয়েন্সে আপনি প্রথমে ছোট্ট করে আলোকপাত করুন যে এনার দুজনের যে প্রথমত হচ্ছে চাক্ষুষ সাক্ষাৎ হতে পেরেছিল কিনা, যদি হয়েও থাকতো দুজনের অ্যাপ্রোচ ধরুন, এই ধরুন স্বাধীনতার ক্ষেত্রে বলুন, তারপরে আরেকটা লাস্টে যাব রবীন্দ্রনাথের গান নিয়ে বলুন, বা এনিওয়ে এই জেনারেলি যে জনের রিলেশন নিয়ে আপনি কতটা কি আমাদের। দেখুন, প্রথম কথা হচ্ছে স্বাধীনতার কথা যদি বলেন, বেশ, বিবেকানন্দ স্বাধীনতাটা শুরু হতে দেখেছিলেন, বেশ, বীজ অঙ্কুরিত হতে দেখেছিলেন। যুবকেরা বিবেকানন্দের অনুপ্রাণিত হয়েছিলেন। বিবেকানন্দের কথা আগামী 50 বছর দেশমাতা তোমার একমাত্র আরাধ্যা দেবীও যুবকদের টেনেছিল। রবীন্দ্রনাথ স্বদেশ পর্যায়ে যে 46 খানা গান লেখেন সেগুলো 1902 থেকে 6 মধ্যে। আচ্ছা, বিবেকানন্দের 1902 স্বামীজি চলে যাওয়ার পর নিবেদিতার সঙ্গে তার বন্ধুত্বটা আরো দৃঢ় হয় এবং 1906 নিবেদিতা বিদেশ চলে যান। ওই পর্যন্তই গান। রবীন্দ্রনাথ কিন্তু যে দীর্ঘ জীবন আর কোনো স্বদেশ পর্যায়ে গান লেখেননি। আচ্ছা, এই 2 থেকে 4 বছর। বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ সম্বন্ধে যারা লেখেন তারা মন দিয়ে বিবেকানন্দরা পড়েন না, এবং তারা সকলেই ওই অ্যানাক্রনিজমে ভোগেন। তারা মনে করেন যে যেন এখনকার মতন সম্পর্ক, যেমন একজন সাহিত্যিক লিখলেন যে বিবেকানন্দের সময় তো বেলুর মঠে ফোন ছিল, কেন খবরের কাগজকে জানালেন? তখন যে কাগজে ফোন ছিল না, তখন যে কাগজে এরকম করে শোক সংবাদ দেওয়া হতো না এখনকার মতন,
এটাকে বোঝানো গেল না? ঠিক, ঠিক। তেমনি যারা বিবেকানন্দ সম্বন্ধে পড়েননি তারাই দুজন ঝগড়া করেছিলেন। দুজনের ঝগড়া ছিল না, দুজনের পথটা আলাদা হয়ে গিয়েছিল। ঠিক, তার কারণ বিবেকানন্দ রবীন্দ্রনাথের অনেক আগে পাশ্চাত্যে বিখ্যাত হয়েছিলেন। ঠিক, ঠিক। বিবেকানন্দ 30 বছর বয়সে বিখ্যাত হন, হুম, হুম, 34 বছর বয়সে ফেরেন হুম, হুম। এবং 39-এ পৃথিবী ছেড়ে চলে যান। এটা সবসময় মনে রাখতে হবে। ঠিক, ঠিক, ঠিক। 1897 সালে পাশ্চাত্য থেকে ফিরলেন, হুম, 1899 সালে আবার বিদেশে গেলেন, 1900 সালের শেষে ফিরলেন, হুম, 1901-এ পূর্ববঙ্গে গেলেন, 1902-তে স্বামীজি চলে গেলেন। হুম, হুম। রবীন্দ্রনাথকে তখন কেউ ব্রাহ্ম সমাজের বাইরে চিনত না, কিন্তু বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথের পারস্পরিক শ্রদ্ধা, ভক্তি, টান ছিল। এই সাক্ষ্যটা কোন সময় নাগাদ? যখন বিবেকানন্দ ছাত্র, হুম, হুম। তিনি বৈষ্ণবচরণ বসাকের সঙ্গে সঙ্গীত কল্পতরু রচনা করেন। হ্যাঁ, সেই সঙ্গীত কল্পতরুতে হুম, হুম, 600 বেশি কবির গীতিকারের গান তিনি ব্যবহার করেন। হুম, হুম। তার মধ্যে রবীন্দ্রনাথের গানও ছিল। ঠিক, তিনি তো আচ্ছা, তরুণ কবি তখন, ঠিক। তার গান ছিল। সেই বইটিতে শুধুমাত্র গান বা শুধু কবিতা সংকলন নয়, হুম, হুম, কি করে বাদ্যযন্ত্রের সংরক্ষণ করতে হয় সে সম্বন্ধেও তিনি গভীর আলোচনা করেছেন। হুম, হুম। ঠিক সেইভাবে কিভাবে গলা সাধতে হয় তার কথা লিখেছেন, এবং সেই গলা সাধার কথা লিখতে গিয়ে ভৈরব রাগের রবীন্দ্রনাথের দুকলি ব্যবহার করেছেন। আচ্ছা। এটা যদি অশ্রদ্ধা আমার বলার কিছু নেই। স্বামীজি খুব ভালো করে জানতেন হুম, হুম, যে শ্রীরামকৃষ্ণ হুম, হুম, তিনি ঈশ্বরের বুধ হয়ে থাকেন। হুম, হুম। তাকে রবীন্দ্রনাথের 6টি গান শুনিয়েছিলেন আচ্ছা। এবং গান শুনে ঠাকুর বলেছিলেন, যিনি লিখেছেন তার গভীর আধ্যাত্মিক বোধ আছে। বাহ, বাহ। তোমার এই করিয়াছি জীবনের ধ্রুবতারা ইত্যাদি গান শুনি আমরা, যে ছোট অতি অতি ক্ষুদ্রমন এসব গান শুনিয়েছিলেন। হুম, হুম, এবং বিবেকানন্দ প্রথম রবীন্দ্রনাথের গান, হুম, হুম, ব্রাহ্ম সমাজের বাইরে গান, 57তম মাঘোৎসবের অনুষ্ঠান প্রধান আচার্য মশাইয়ের বাড়িতে, হুম, হুম। সেইখানে স্বামীজির বয়স তখন 20 বছর, রবীন্দ্রনাথের 22। বাইশ, ঠিক। সত্যমঙ্গল প্রেমময় তুমি, ধ্রুবজ্যোতি তুমি অন্ধকারে গানটি গেয়ে শুনিয়েছিলেন। হুম, হুম, ক্ষিতিমোহন সেনকে 1892 সালে বেনারসে হুম, হুম। মরিল মরি গানটা শুনিয়েছিলেন। ওকে। হুম, হুম। নিজে রবীন্দ্রনাথের 13-14 খানা গান জীবনে গেয়েছেন। লীলাবতী কৃষ্ণকুমার মিত্রের সঙ্গে বিয়ে, রাজনারায়ণ বসুর মেয়ে। ঠিক। রবীন্দ্রনাথ 6টি গান লেখেন, দুই হৃদয়ের নদী, শুভদিনে এসেছে দোহে প্রভৃতি। হুম, হুম। সেই যে গানের দল তিনি তৈরি করেন, তার লিড সিঙ্গার ছিলেন নরেন্দ্রনাথ দত্ত। এবং তিনি সেই দিন গান ব্রাহ্ম সমাজ মন্দিরে, লীলাবতী পরে তত্ত্ববোধিনী পত্রিকা লেখেন, সেদিন নরেনবাবু চমৎকার গান গান গেয়েছিলেন। করেছেন। আচ্ছা। দুজনের গভীর যোগাযোগ ছিল। তার মানে ব্রাহ্ম সমাজও অনেকটা মানে কি বলবো যে কিছুটা কারণ হয়েছিল এদের দুজনের ব্রাহ্ম যোগাযোগের। সমাজে যেতেন তো স্বামীজি, ব্রাহ্ম হ্যাঁ। সমাজের নাম করা গায়ক ছিলেন। এবং সেই হিসেবে দেবেন ঠাকুরের সঙ্গেও হ্যাঁ, যোগাযোগ হয়েছিল। যোগাযোগ ছিল আর কি। নিশ্চয়ই দেবেন্দ্রনাথকে তো নিবেদিতাকে নিয়ে গিয়েছিলেন, সে রবীন্দ্রনাথ ছিলেন না আচ্ছা, সেখানে। স্বামীজি তারপরে ওই বাড়িতে ধূমপান করেন এবং নিবেদিতা চা খান বাহ, বাহ, দেবেন্দ্রনাথকে প্রণাম করার পরে। ঘটনাটা হচ্ছে যে বাঁচলেন যে কম স্বামীজি। বাহ। সেই। নোবেল প্রাইজ পেলে যদি বেঁচে থাকতেন অবশ্যই যেতেন, গিয়ে বলতেন, কনগ্রাচুলেট করতেন, কারণ ভারতবর্ষের নাম ছড়িয়ে পড়েছে তাই। আপনার কথাই বলি যে যদি ধরুন স্বামীজি আর কিছুদিন বেঁচে থাকতেন বা রবীন্দ্রনাথের স্বদেশ পর্যায়ে হ্যাঁ, বলুন, হ্যাঁ, পূজা হ্যাঁ, পর্যায়ে বলুন, হ্যাঁ। সেই গানগুলো যদি ওনার শোনার বা এই কথাগুলো যদি শোনার সৌভাগ্য হতো, তাহলে বোধহয় মানে শ্রদ্ধাটা আরো বাড়ার কিছু স্কোপ ছিল। স্বাভাবিক তো, স্বাভাবিক তো। তিনি কোরীয় কমল শুনে গিয়েছিলেন, হুম, হুম, হুম। কিন্তু তিনি তো শুনলেন না। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, পাল্টে যেতেন। ঠিক, ঠিক, ঠিক। দেখুন রবীন্দ্রনাথের বিবেকানন্দের অ্যাসেসমেন্টটা কি সেটা তো বুঝতে হবে। হুম, যদি বিবেকানন্দকে ঘোরতর অপছন্দ করতেন, আমি সবাইকে বলি অর্থহীন ভাষায় শুনে রাখুন, হুম, হুম, সাউথ সুবারবান স্কুলে হুম, হুম, প্রথম বিবেকানন্দের স্মরণ সভা হয় স্বামীজি চলে যাওয়ার পর কলকাতায়। হুম, হুম। সেই স্মরণ সভার সভাপতি রবীন্দ্রনাথ। ওহ, হুম, এবং যদি এখনো যান সেই ঘরটা প্রিজার্ভ করা আছে। ওকে। ঘরটা যে খুব বড় তা নয়, বহু মানুষ ছিলেন, তিনি তার সভাপতিত্ব করেছিলেন। তিনি তো ডিনাই করতে পারতেন যাবো না। ঠিক। স্বামীজির জন্মতিথিতে 1906 সালে তিনি বেলুর মঠে বক্তব্য রেখেছিলেন, যেতেন না? কি আছে? এই মিথটা তাহলে হলো কেন মানে? এই মিথ্যা হচ্ছে 70 সালে দুটো বই বেরোলো, যে কবি ও সন্ন্যাসী, আর রবীন্দ্রনাথ চাইলেও বিবেকানন্দ মেশেননি। কোথায় চেয়েছিলেন রবীন্দ্রনাথ?
কাকে বলেছিলেন? দুঃখজনক, তাই না? এবং দুজনের প্রতি কোনো বিরূপ মন্তব্য বললাম তো, যে প্রথম যখন যাচ্ছেন স্মরণ সভায় 1902 না যেতে পারতেন তো, নিবে থেকে বলতে আমি যাবো না। রবীন্দ্রনাথ তো লোক দেখানো ব্যবহার করতেন না, আমি যাবো না, না গেলে কি ক্ষতি হতো, গিয়েছিলেন। এবং মনে রাখতে হবে, ভারতী পত্রিকায় বিবেকানন্দের অ্যাসেসমেন্ট করেছিলেন, ওর থেকে বড় অ্যাসেসমেন্ট নেই। আপনার কাছেই শোনা। অল্প দিন পূর্বে বাংলাদেশে যে মহাত্মার মৃত্যু হইয়াছে, সেই বিবেকানন্দ পূর্ব পশ্চিমকে দক্ষিণে ও বামে রাখিয়া মাঝখানে দাঁড়াইতে পারিয়াছিলেন। ভারতবর্ষের ইতিহাসে পাশ্চাত্যকে অস্বীকার করিয়া সংকীর্ণ সংস্কারের মধ্যে ভারতবর্ষকে সীমাবদ্ধ করা তাহার জীবনের শিক্ষা নহে। গ্রহণ করিবার, সৃজন করিবার, মিলন করিবার অপূর্ব প্রতিভা তাহার ছিল। তিনি ভারতের সাধনাকে পশ্চিমে ও পশ্চিমের সাধনাকে ভারতে দিবার ও লইবার পথ রচনা করিতে গিয়ে নিজের জীবনকে উৎসর্গ করিয়েছেন। কেউ বলতে পেরেছে না এই অ্যাসেসমেন্ট ইন 1909 কারোর পক্ষে সম্ভব হয়নি। বিবেকানন্দের যারা কাছে ছিলেন তারাও এইভাবে বিবেকানন্দকে দেখেননি। এটা তো ছেড়ে দিন, পরিব্রাজক গ্রন্থ স্বামীজি ট্রাভেলর, বিলেত যাত্রীর ডায়েরি বেরোয়, বিলেত যাত্রীর পত্র, তারপর পরিব্রাজক হিসেবে উদ্বোধনে বেরোতে শুরু করে। সেইটি পড়ে দীনেশচন্দ্র সেনকে বলছেন, না পড়লে এখন এনে পড়ে ফেরুন। কথ্য ভাষার কি জোর বিবেকানন্দ স্বামী আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন। সেইখানেও বলছেন পূব পশ্চিমের মিলনের কি উদার ভাব, না পড়লে বিশ্বাস করতে পারবেন না। কারণ রবীন্দ্রনাথ বিবেকানন্দের মতোই ইস্ট ওয়েস্টের মিলনে বিশ্বাস করেছেন। অহরহ তব আহ্বান প্রচারিত, শুনিতব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টানি তব। এরপর বলছেন যে পূর্ব পশ্চিম আসে তব সিংহাসন পাশে। এই যে ইস্ট ওয়েস্টের মিলন, যখন নোবেল প্রাইজ অ্যাকসেপ্টেন্স স্পিচ দিচ্ছেন রবীন্দ্রনাথ স্টকহোমে 1921, সেইখানেও বলছেন যে মিলনের কথা, তোমরা আমাদের সন্দেহ করলে আমরাও তোমাদের সন্দেহ করলাম। তাই সভ্যতা যেখানে পৌঁছানোর কথা ছিল সেখানে পৌঁছাতে পারলো না। যুবকেরা বিপ্লব আন্দোলনে যোগ দিচ্ছে। তিনি বলছেন যে বাংলাদেশের যুবকদের মধ্যে যে দুঃসাহসী অধ্যাবসায়ের পরিচয় পায়, তার মূলে আছে বিবেকানন্দের বাণী। সেই বাণী কাজের মধ্যে দিয়ে, ত্যাগের মধ্যে দিয়ে আত্মার উদ্বোধন ঘটিয়েছিল। মানবেন্দ্রনাথ রায়কে বলছেন, আর কয়েক বছর বেঁচে থাকলে তিনি একাই আমাদের দেশ থেকে কুসংস্কার ঝেঁটিয়ে বিদায় করে দিতেন। এগুলো কি মনে হয় যে অশ্রদ্ধার ফল? আমি আপনাকে প্রশ্ন করতে যাচ্ছিলাম যে স্বাধীনতা সংগ্রামে, ধরুন আমি বিপ্লবীদের নাম নাই বানলাম, স্বাধীনতা সংগ্রামে, ভারতবর্ষের স্বাধীনতাতে দুজনেই তো অহিংস স্বাধীনতার পন্থা অবলম্বন করেছিলেন যদি বলা যায়। দুজনেই সহিংস স্বাধীনতা বিশ্বাস, তাই কি? আচ্ছা, তো সেইখানে রেভলিউশনে বিশ্বাস করতেন দুজনেই। সেইখানে দুজনের মানে যোগাযোগ বলুন বা কন্ট্রিবিউশন বলুন, সেই নিয়ে না, দেখুন কন্ট্রিবিউশন তো বিবেকানন্দের চূড়ান্ত কন্ট্রিবিউশন, কারণ ছিল। বিবেকানন্দের কথা শুনে যুবকেরা ঝাঁপিয়ে পড়েছিলেন আন্দোলনে। কিছু কিছু বিপ্লবী রবীন্দ্রনাথের প্রতি রিজার্ভেশন ছিল। আচ্ছা, ছিল। তারা মনে করতেন রবীন্দ্রনাথ বিদেশের পক্ষে কথা বলছেন। যেমন সুভাষচন্দ্রই রবীন্দ্রনাথকে বলছেন যে আমি বই লিখেছি ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, আপনি একটু বার্নার্ড শকে বলে দিন ভূমিকা লিখলে তিনি ভালো হয়, আপনি যেরকম গান্ধী গান্ধী করছেন আপনি এটা লিখবেন না। তিনি সুভাষচন্দ্র বলেছেন। কিন্তু রবীন্দ্রনাথ এবং বিবেকানন্দ দুজনেই অন্তর থেকে ভারতবর্ষের স্বাধীনতা চেয়েছেন, এটা মনে রাখতে হবে। এবং দুজনেই ভারতবর্ষকে দেখেছেন অন্যভাবে, উপনিষদের ভারতবর্ষ, যে ভারতবর্ষ ভয়হীনতার কথা বলে। রবীন্দ্রনাথ তাই দেখেছেন, বিবেকানন্দ তাই দেখেছেন। আমরা যখন এখন থাকি, আমরা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে দুজনকে বিচার করার চেষ্টা করি। এরা এত বড় ছিলেন, আমাদের পক্ষে অ্যাসেস করা সম্ভব নয়। আমাদের ইনফ্যাক্ট একজন ভক্ত বলবো না, মানে একজন অনুরাগী আমাদের পডকাস্টে তিনি লিখেছেন যে এই মহাপুরুষের তুলনা কিন্তু করা উচিত না, কিন্তু সেটা ঠিকই, তুলনাটা দৃষ্টিভঙ্গি, তাদের দৃষ্টিভঙ্গি কেমন ছিল। দুজনেই ভারতবর্ষের স্বাধীনতা চেয়েছেন, দুজনেই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়েও মাতৃভাষাকে ভুলে যাননি। একটা অপ্রিয় কথা বলতে হয়, তাহলে এই কন্ট্রোভার্সিটা আনার পেছনে আমার কিন্তু কেন জানি না মনে হয় কিছুটা যেন সেই কমার্শিয়াল অ্যাসপেক্ট এসে যায়, মানে যায় তো। না অত হেজিটেট করে বলবেন না, 100 বার তাই।
আমাদের বাঙালি না বায়ানারি থেকে মনে করে মানুষ এটা খাচ্ছে, আর যেহেতু সাধারণ মানুষের পড়াশোনা খুব কম, তারাও মেতে উঠলো। বহু মানুষ মেতে উঠলো, তারা মনে করলেন যে রবীন্দ্রনাথ এবং বিবেকানন্দের মধ্যে সন্নিবিষ্ট ক্যাসিয়াস ক্লের সম্পর্ক ছিল না। ওই তো বললাম, প্রমাণ হচ্ছে বিবেকানন্দের স্মরণ সভায় যাওয়া। আমি তো নাই বলতে পারতাম, আমি নিবেদিতাকে বলতাম আমি পারবো না যেতে, কে আটকাতো? খবরটাই হতো না। এবং তিনি সেখানে গেলেন, তিনি সেখানে বসে রইলেন, তিনি তার বক্তৃতা দিলেন বিবেকানন্দ। এবং বিবেকানন্দের যে অ্যাসেসমেন্ট, যে পূব পশ্চিমের মিলন, ভারতবর্ষের ইতিহাসে পাশ্চাত্যকে অস্বীকার করিয়া সংকীর্ণ সংস্কারের মধ্যে ভারতবর্ষকে সীমাবদ্ধ করা তার জীবনের শিক্ষা না। দুটো আসে, পূর্ব পশ্চিম আসে, তব সিংহাসন পাশে। এই যে ইস্ট ওয়েস্টের মিল, বিবেকানন্দ বলছেন পূব থেকে যাবে আধ্যাত্মিকতা, ওদিক থেকে আসবে কারিগরি প্রযুক্তি। এ কেউ ভাবতে পেরেছে নাকি? তারা পরাধীন দেশ, সেই দেশের মানুষ তাদের আধ্যাত্মিকতাকে দেবে আন্তর্জাতিক ক্ষেত্রে, আর সেখান থেকে আসবে কারিগরি প্রযুক্তি। খুবই খুবই দুঃখজনক লাগে, কিন্তু ঘটনা হচ্ছে যে এখনো অবধি দেখি মাঝে মাঝে লোকে সেই তুলনাটা চেনে আনে। আপনি যে বলছেন একটা কোন চায়ের এতে যে তাদের দুজনের একসঙ্গে দেখা হয়েছিল, কিন্তু তারা কথা বলেননি না, অবশ্যই কথা বলেছিলেন। রবীন্দ্রনাথ গান গেয়েছিলেন, বিবেকানন্দ বক্তৃতা করেছিলেন। নিবেদিতা বলছেন আমার দুর্ভাগ্য বাংলা ভাষা জানি না, তাই তিনি বলতে পারেননি কি গান গেয়েছিলেন, কি কথা হয়েছিল। তারপর বিবেকানন্দের অনেকদিন পরে দেশের লোকের সঙ্গে দেখা, তিনিও বন্ধুদের সঙ্গে গল্প করতে শুরু করলেন, রবীন্দ্রনাথ তার বন্ধুদের সঙ্গে গল্প করতে শুরু করলেন। আপনি কারণ তখন তো আমরা এখনকার দৃষ্টিভঙ্গিতে ভাবি, এখনকার দৃষ্টিভঙ্গিতে যেন দুজনে বসে গল্প করছেন না, তারা ইনফারেন্স ড্র করে ফেলি আমরা, এবং তারা কি দুজন চেনা লোক, তার সঙ্গে মোহিনী চ্যাটার্জিকে স্বামীজি দেখলেন এবং গল্প করতে শুরু করলেন তার সঙ্গে। মোহিনী চ্যাটার্জির গীতা তো জোসেফিন ম্যাকটার তার বাবাকে পড়ে শোনাচ্ছেন, কবে আমেরিকায় পৌঁছে গেছে তার গীতা। বলে ওটা কোনো কথা নয়, কেন দুজনে কথা বললেন? কথা তো বলেছিলেন, তারপর বসে গল্প করেন। আমরা কি মনে করি যারা বেঞ্চে বসে দুজনে গল্প করবেন? সেটা নয়। রবীন্দ্রনাথের সঙ্গে সখ্য যেটা, সেটা কি ওনার বাবার থ্রুতেই হয়েছিল? এটা এ নিয়ে কোনো না, ব্রাহ্ম সমাজে যেতেন তখনই দুজনের বন্ধু, সমবয়সী তো বটেই, সমবয়সী দুজনকেই চমৎকার দেখতে। একজনের কবি প্রতিভা ব্রাহ্ম সমাজে স্বীকৃত, আরেকজনের গান ব্রাহ্ম সমাজে স্বীকৃত, এবং বলতেনি দুজনেই ধনী পরিবারের, দুজনেই ধনী পরিবারের, এবং দুজনেই দুজনকে চিনতেন। ব্রাহ্ম সমাজের পুরুষ মহিলা নির্বিশেষে দুজনের ব্যক্তিত্বেই মোহিত হয়েছিলেন। এটাই বোধহয় কারেক্ট অ্যানালিসিস আমার মনে হয়। সুতরাং অহেতুক আমরা এই কন্ট্রোভার্সিতে না গিয়ে আমরা যদি এই আলোচনাটাকে একটা পজিটিভ অ্যাঙ্গেল থেকে দেখি, তাহলে বোধহয় আমরা নিজেদের মঙ্গল করবো। অশেষ ধন্যবাদ আপনাকে তরুণ বাবু, অনেকগুলো মিথ আপনি দূর করে দিলেন। এই একটা অদ্ভুত ধরনের আমাদের ইমপ্রেশন থাকে, সেটাকে বোধহয় প্রশ্রয় দেওয়াটা উচিত নয়। একেবারেই উচিত না, একেবারে উচিত। আশা করি আপনারা এনজয় করেছেন, এবং আপনাদের যদি এই নিয়ে কোনো প্রশ্ন থাকে, আশা করি নেই আপনাদের, আমরা খুশি হব, এবং এইভাবেই আমাদের পডকাস্ট চলতে থাকবে। ভালো থাকবেন, নমস্কার।